প্রিয় ছাত্রছাত্রীরা, লাস্ট ক্লাসে আমরা নিউট্রিশন বা পুষ্টি চ্যাপ্টারের প্রাণী পুষ্টির ক্ষেত্রে হিউম্যান এলিমেন্টারি সিস্টেম বা মানুষের পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম ও একটা ছকের মাধ্যমে এলিমেন্টারি সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রের গঠন তোমাদের দেখিয়েছিলাম। চলো আমরা আরও একবার ছকটি দেখে নিই। দেখো, পৌষ্টিকতন্ত্রকে দু ভাগে ভাগ করা হয়েছে: এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালী আর অ্যাক্সেসরি অর্গ্যান বা আনুষঙ্গিক অঙ্গ সমূহ। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি হল মাউথ বা মুখ, ফ্যারিংস বা গলবিল, ইসোফেগাস বা গ্রাসনালী, স্টমাক বা পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র, রেকটাম বা মলাশয়। অন্যদিকে অ্যাক্সেসরি অর্গ্যানসগুলি হল টিথ বা দাঁত, টাং বা জিভ, গ্ল্যান্ডস বা গ্রন্থি। এদের মধ্যে এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ ও অ্যাক্সেসরি অর্গ্যানস বা আনুষঙ্গিক অঙ্গের মধ্যে টিথ বা দাঁত ও টাং বা জিভ নিয়ে আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এলিমেন্টারি সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রের অ্যাক্সেসরি অর্গ্যানসের গ্ল্যান্ডস বা গ্রন্থি সম্বন্ধে আলোচনা করব। পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত বিভিন্ন পৌষ্টিক বা পরিপাক গ্রন্থি অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ডসের গ্রন্থিথলি বা গ্রন্থিকোষ বিভিন্ন এনজাইম বা উৎসেচক সমৃদ্ধ পাচকরস ক্ষরণ করে ডাইজেশন বা পরিপাক প্রসেসে সাহায্য করে। মানুষের প্রধান পৌষ্টিক গ্রন্থিগুলি হল স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি, লিভার বা যকৃৎ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এছাড়াও রয়েছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি ও ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। আজকে আমরা এই সকল ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বা পৌষ্টিক গ্রন্থিগুলি সম্বন্ধে ডিটেলসে জানব। প্রথমে হলো স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। মানুষের ক্ষেত্রে 3 পেয়ার্স অর্থাৎ 3 জোড়া লালা গ্রন্থি আছে। এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এক জোড়া সাব ম্যান্ডিবুলার গ্রন্থি ও এক জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ছবিতে দেখো এই 3 জোড়া লালা গ্রন্থির অবস্থান তোমরা দেখতে পাচ্ছ। এদের মধ্যে সব থেকে বড় হলো প্যারোটিড গ্ল্যান্ড, যা অ্যাট দি সাইড অফ দি ফেস অ্যান্ড বিলো অফ ইচ ইয়ার অর্থাৎ কর্ণছত্র বা পিনার নিচে ও মুখমণ্ডলের উভয় পার্শ্বে অবস্থিত। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড লোয়ার জবন বা নিম্নচোয়ালের দুপাশে অবস্থিত, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস লাই ডাইরেক্টলি আন্ডার দ্য মিউকাস মেমব্রেন কভারিং দ্য ফ্লোর অব দি মাউথ বিনিথ দ্য টাং অর্থাৎ জিভের নিচে অবস্থিত মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার সরাসরি নিচে অবস্থিত এই গ্রন্থি। এইসব গ্রন্থি থেকে নালী বা ডাক্ট উৎপন্ন হয়ে মুখগহ্বরে উন্মুক্ত হয়। এই ডাক্টের মাধ্যমে গ্রন্থি থেকে ক্ষরিত স্যালাইভা বা লালা রস মুখগহ্বরে আসে। এই স্যালাইভা বা লালা রস খাদ্যবস্তুকে ভিজিয়ে নরম করে চিবোতে ও গিলতে সাহায্য করে। লালা রসে টায়ালিন নামক এক প্রকার উৎসেচক থাকে, যা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। লালারস বা স্যালাইভা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে মুখগহ্বরকে সিক্ত বা ভেজা রাখতে সাহায্য করে তথা কথা বলতে সাহায্য করে। খাদ্যবস্তুর স্বাদ গ্রহণের জন্যে সাবস্টেন্স মাস্ট বি ইন সলিউশন ফর দি টেস্ট বাডস টু বি স্টিমুলেটেড। স্যালাইভা প্রোভাইডস দ্য সলভেন্ট ফর ফুড মেটেরিয়ালস। তাছাড়াও লালারসে উপস্থিত লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। নেক্সট হলো লিভার বা যকৃৎ। লিভার হলো আমাদের দেহের সবথেকে বড় গ্রন্থি।
এটি অ্যাবডোমেন বা উদর গহ্বরে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার ঠিক নিচে ডান দিকে অবস্থান করে। যকৃতের অ্যান্টেরিয়র বা উপরিতল অর্থাৎ সামনের দিক দুটি আনইকুয়াল বা অসমান খণ্ড নিয়ে গঠিত। অ্যাবডোমেনের ডান পাশে বড় খণ্ড, ছবিতে দেখো রাইট লোব, ও বাম পাশে ছোট খণ্ড অর্থাৎ লেফট লোব অবস্থিত। আর দুটি লোবের মাঝে ফ্যালসিফোরাম লিগামেন্ট থাকে। অন্যদিকে পস্টেরিয়র বা পিছনের দিকে আরও দুটি লোব দেখা যায়, কর্ডেট লোব ও কোয়াড্রেট লোব। অর্থাৎ লিভার মোট 4টি খণ্ড নিয়ে গঠিত: রাইট লোব, লেফট লোব, কর্ডেট লোব ও কোয়াড্রেট লোব। লিভারের রাইট লোবে নিচে বেলুন আকৃতির পিত্তাশয় বা পিত্তথলি, গল ব্লাডার থাকে। দেখো ছবিতে যকৃতের নিচে গ্রিন কালারের পিত্তথলির অবস্থান দেখা যাচ্ছে। যকৃতের বিভিন্ন খণ্ড থেকে নির্গত যকৃৎ নালী বা হেপাটিক ডাক্টস মিলিত হয়ে কমন হেপাটিক ডাক্ট বা সাধারণ যকৃৎ নালী গঠন করে। এই নালী পিত্তাশয় থেকে নির্গত সিস্টিক ডাক্ট বা সিস্টিক নালীর সঙ্গে মিলিত হয়ে কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্ত নালী গঠন করে। এই কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্ট বা অগ্নাশয় নালীর সঙ্গে যুক্ত হয়ে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা ডিওডিনাল অ্যাম্পুলা গঠন করে ডিওডিনামে উন্মুক্ত হয়। যকৃতের পিছনে অবস্থিত পিত্তাশয় থেকে বাইল বা পিত্ত রস নিঃসৃত হয়। লিভারে কার্বোহাইড্রেট বিপাকের ক্ষেত্রে গ্লাইকোজেনেসিস অর্থাৎ যখন গ্লুকোজের লেভেল হাই হয়ে যায় ব্লাডে, তখন লিভার গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে এবং স্টোর করে রাখে। গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লুকোজের অভাব দেখা দিলে তখন সঞ্চিত গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ উৎপন্ন করে। গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেন থেকে পাইরুভিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন করে। গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ শরীরে গ্লাইকোজেনের অভাবে অন্যান্য নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। ফাস্টিং, স্টারভেশন বা লো কার্বোহাইড্রেট ডায়েট বা ইন্টেন্স এক্সারসাইজের ফলে গ্লুকোজের চাহিদা মেটাতে এই প্রক্রিয়া হয়ে থাকে। এইভাবে লিভার রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে ও তাছাড়াও প্রোটিনের বিপাক অর্থাৎ প্লাজমা প্রোটিন ও ইউরিয়া সংশ্লেষ, ফ্যাটের বিপাক অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের জারণ, ফ্যাট ও ফসফোলিপিড উৎপাদন ও হরমোনের বিপাক ইত্যাদি কাজে যকৃৎ অংশগ্রহণ করে। এত বিভিন্ন প্রকার রিয়াকশন যকৃৎ বা লিভারে সংঘটিত হওয়া একে অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার বলে। তাছাড়া লিভার বিভিন্ন পদার্থ সঞ্চয় করে রাখে বলে একে স্টোর হাউসও বলে। দেহে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া, অ্যালকোহল, বিভিন্ন মেডিসিন, কোনো ভারী ধাতু প্রভৃতি যকৃৎ নিঃসৃত পিত্ত রসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। ভ্রূণ অবস্থায় আরবিসির উৎপাদন, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আরবিসির বিনাশ, রক্তের সঞ্চয় স্থান, রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ, রক্ত তঞ্চনকারী প্লাজমা প্রোটিন প্রথ্রম্বিনের উৎপাদন, যকৃতের মাস্ট সেল থেকে রক্ত তঞ্চন বিরোধী হেপারিন উৎপাদন ইত্যাদি যকৃতে সংগঠিত হয়। তাছাড়াও সিনথেসিস বা সংশ্লেষ ও সঞ্চয়, দেহের তাপ নিয়ন্ত্রণ ইত্যাদিতেও যকৃৎ সাহায্য করে। এর পরের গ্ল্যান্ডটি হল প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয় স্টমাক বা পাকস্থলীর নিচে ডিওডিনামের দুই বাহুর মাঝে অবস্থিত, কিছুটা পাতার মতো দেখতে।
অগ্নাশয় গ্রন্থিটি তিনটি অংশে বিভক্ত: হেড বা মস্তক, বডি বা দেহ এবং টেল বা পুচ্ছ। প্যানক্রিয়াসের হেড পোর্শনটা ডিওডিনামে সি অক্ষরের মতো খাঁজের মধ্যে থাকে, ছবিতে যেমন তোমরা দেখতে পাচ্ছ। অগ্নাশয়ের প্রধান নালী বা ডাক্টকে ডাক্ট অফ উইরসাং বলে। এই নালীটি কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে একটি ছোট বেলুনের মতো অংশ অ্যাম্পুলা অফ ভার্টার বা হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা গঠন করে ও এই অ্যাম্পুলার মাধ্যমে ডিওডিনামের ডিসেন্ডিং পার্টে উন্মুক্ত হয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস হলো একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যাদের সিক্রেশন বা নিঃসৃত পদার্থ সরাসরি সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ ব্লাড স্ট্রিমে মেশে, ছবিতে দেখো। আর বহির্ক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ যাদের সিক্রেটেড সাবস্টেন্স বা নিঃসৃত পদার্থ সরাসরি সার্কুলেটরি সিস্টেমে মেশে না, বরং তা নালী বা ডাক্টের মাধ্যমে এপিথেলিয়াল সারফেসে সিক্রেট হয়। প্যানক্রিয়াস এই দুই প্রকার গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন ও এক্সোক্রাইন গ্ল্যান্ডের সমন্বয়ে গঠিত, তাই একে মিশ্র গ্রন্থি বলে। প্যানক্রিয়াস বহির্ক্ষরা বা এক্সোক্রাইন সেল থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয়ে থাকে, যা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাকে সাহায্য করে। অন্যদিকে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয়। এই প্রসঙ্গে বলি যে অগ্নাশয়ের এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষগুলিকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে এবং ইহা আলফা ও বিটা কোষ দ্বারা গঠিত। আলফা কোষ থেকে গ্লুকাগন ও বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। তাছাড়াও এতে ডেল্টা কোষ থাকে ও তা থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। নেক্সট হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি। পাকস্থলী অর্থাৎ স্টমাকের ইনার লাইনিং বা ভেতরের আবরণী মিউকাস বা শ্লৈষ্মিক স্তর ও সাবমিউকাস বা অধঃশৈথিক স্তর, তাছাড়া পেশি স্তর ও সেরা স্তর নিয়ে গঠিত। মিউকাস লেয়ারকে ছবিতে দেখো বড় করে দেখানো হয়েছে। এই লেয়ার অসংখ্য এপিথেলিয়াল সেলস নিয়ে গঠিত, যারা বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেশন করে। এই গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষগুলি পাকস্থলীর বিভিন্ন পার্ট, যা আমরা আগের ক্লাসে পড়েছি, সেই সকল অংশ অবস্থান অনুযায়ী তিন প্রকারের হয়। কার্ডিয়াক গ্ল্যান্ড বা স্টমাকের কার্ডিয়াক বা হার্ট পাকস্থলী পেশিবলয় অংশে অবস্থান করে। পাইলোরিক গ্ল্যান্ড, এরা স্টমাকের নিচের ডিওডিনাম সংলগ্ন পাইলোরিক মাসেলসের কাছে অবস্থান করে। আর কার্ডিয়াক ও পাইলোরিক অংশ ছাড়া পাকস্থলীর বাকি অংশে ফান্ডিক গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। এই ফান্ডিক গ্রন্থিতে তিন ধরনের গ্ল্যান্ড সেল থাকে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এগুলি হলো মিউকাস সেল, চিপ সেল অর্থাৎ প্রধান কোষ বা পেপটিক কোষ ও প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল। মিউকাস সেল থেকে মিউকাস ক্ষরিত হয়। চিপ সেল বা পেপটিক সেল থেকে পেপসিন এনজাইম ক্ষরিত হয়, যা প্রোটিন জাতীয় খাদ্যকে ডাইজেশনে হেল্প করে। ও প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরিত হয়। পাকস্থলীর এনজাইমের ক্রিয়ার জন্যে অ্যাসিডিক মিডিয়াম প্রয়োজন হয়, তাই HCl প্রদান করে। HCl এক প্রকার অ্যাসিড। অ্যাসিডে তো আমাদের স্টমাকের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। কিভাবে? আসলে স্টমাকের মিউকাস লেয়ার থেকে ক্ষরিত মিউকাস বা শ্লেষ্মা হলো এক ধরনের লুব্রিকেট
লুব্রিকেটিং বা পিচ্ছিলকারক পদার্থ। এটা একটা প্রোটেক্টিভ কোটিং দ্বারা স্টমাকের ওয়ালকে কভার করে রাখে। তাছাড়া মিউকাসের পাশাপাশি স্টমাকে উপস্থিত বাইকার্বনেট আয়নও হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এবার আমরা আসি নেক্সট ডাইজেস্টিভ গ্ল্যান্ডে। এটা হলো ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। ক্লাসে তোমাদের বলেছিলাম যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের ইনার লাইনিং অনেক ফিঙ্গার লাইক স্ট্রাকচার বা ভিলাই গঠন করে। এই ভিলাই তথা ইনার লাইনিংয়ের মিউকাস স্তরে ট্রান্সপারেন্ট দানাযুক্ত অর্থাৎ গ্র্যানুলার এককোষী গোবলেট সেল থাকে। গোবলেট সেলের এই দানাকে মিউসিনোজেন বলে। দুটি ভিলাইয়ের মাঝে থাকে ক্রিপ্টস অফ লিভারকুন গ্ল্যান্ড। এরা টিউবিউলার স্ট্রাকচার। এছাড়াও ডিওডিনামের সাবমিউকাস বা অধোশৈশ্লিক স্তরে থাকে ব্রুনার্স গ্ল্যান্ড বা ব্রুনারের গ্রন্থি। এরাও ব্রাঞ্চ টিউবিউলার গ্ল্যান্ডস এবং এর সিক্রেশন ক্রিপ্ট অফ লিভারকুনে পড়ে। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড ক্রিপ্টস অফ লিভারকুন থেকে আন্ত্রিক রস ও ব্রুনারের গ্রন্থি থেকে অ্যালকালাইন ওয়াটারি ফ্লুইড, মিউকাস ও এনজাইম বা উৎসেচক ক্ষরিত হয়, যারা ডাইজেশনে হেল্প করে। তাছাড়াও গোবলেট সেল থেকে মিউকাস ক্ষরিত হয়। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম বা এলিমেন্টারি সিস্টেম বা পরিপাকতন্ত্র সম্বন্ধে তোমরা একটা ধারণা পেলে। এক্ষেত্রে জটিল খাদ্য যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি গ্রহণের পর তা পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানেলের মধ্যে দিয়ে অতিক্রম করে। সেই সময় বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড থেকে এনজাইম বা উৎসেচক সিক্রেশন হয়। ফলে উৎসেচকের ক্রিয়ায় জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটি ডাইজেশন বা পরিপাক নামে পরিচিত। এলিমেন্টারি ক্যানেলের তিনটি পার্টে এই ডাইজেশন প্রসেস হয়: মুখবিবর, স্টমাক বা পাকস্থলী ও স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এখানে ছবিতে রেড অ্যারোর সাহায্যে খাদ্যবস্তুর এলিমেন্টারি ক্যানেলের মধ্যে দিয়ে সঞ্চালনের পথ দেখানো হয়েছে। তাছাড়াও বিভিন্ন অংশের ফাংশন বা কার্যাবলী এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা পার্ট পড়ানোর সময় সেই রেসপেক্টিভ পার্টের ফাংশন আমি আলোচনা করেছি। তাছাড়াও তোমরা একবার ভালো করে দেখে নিও এখান থেকে। যাই হোক, আমাদের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডাইজেশন প্রসেস দুটি ধরনের পদ্ধতির সমন্বয়ে হয়ে থাকে। একটি হলো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন ও অপরটি হলো এনজাইমেটিক ডাইজেশন বা উৎসেচকের ক্রিয়া খাদ্যবস্তুর উপর। যান্ত্রিক ক্রিয়া বা মেকানিক্যাল ডাইজেশন বলতে খাদ্যবস্তুর চর্বণ বা ম্যাস্টিকেশন ও পেরিস্টালিস বা ক্রমসংকোচনকে বোঝায়। অর্থাৎ খাদ্য গ্রহণের পর মূলত দাঁত দ্বারা খাদ্যকে চিবিয়ে ছোট ছোট টুকরোতে পরিণত করা হয়। ফলে তা সহজে লালারসের সঙ্গে মিশে বোলাস তৈরি করে, যার ফলে খাদ্যের গলাধ্যকরণ সহজ হয়। তাছাড়াও খাদ্যবস্তু টুকরো টুকরো হওয়ার ফলে এদের আয়তন বাড়ে। ফলে বেশি পরিমাণ এনজাইম এদের উপর সহজে ক্রিয়া করে। ফলে ডাইজেশন সহজ হয়। খাদ্যবস্তু চর্বণের পর গলাধ্যকরণ প্রক্রিয়ায় তা গ্রাসনালীতে প্রবেশ করে। এরপর চর্বিত ও লালামিশ্রিত খাদ্য অর্থাৎ ফুড বোলাস পৌষ্টিক নালীর ক্রমসংকোচন বা পেরিস্টালিস, এক্ষেত্রে সংকোচন ও প্রসারণের যৌথ ঘটনার ফলে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে অগ্রসর হয়। নালীর যে স্থানে খাদ্যবস্তু থাকে তার আগে নালীর প্রাচীরের পেশি বা মাসেলের সংকোচন ঘটে। ফলে খাদ্যবস্তু নালীর মধ্যে দিয়ে অগ্রসর হয় ও এর সাথে এনজাইমের ক্রিয়ায় ডাইজেশন হয়ে থাকে। তাহলে খাদ্যবস্তুর বিচলন
যেভাবে হয়, অর্থাৎ ডাইজেশন প্রসেস অর্ডার হলো মাউথ বা মুখবিবর, এর মাধ্যমে খাদ্য গ্রহণ করা হয়। সেই খাদ্য ফ্যারিংস হয়ে ইসোফেগাস বা গ্রাসনালীতে প্রবেশ করে, দেন সেখান থেকে স্টমাক বা পাকস্থলী, নেক্সট স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, সেখান থেকে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র, আর লাস্টলি অ্যানাসের মাধ্যমে দেহ থেকে বাইরে নিষ্কাশিত হয়। আজকের ক্লাসে আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড এবং ডাইজেশন বা পরিপাকের মেকানিক্যাল প্রসেস বা যান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এনজাইমেটিক ডাইজেশন প্রসেস সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে।